spirit, be here with me. কে তুমি? ভূত। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘটনাটির নাম তিনি দিয়েছেন ভয়ঙ্কর বাড়ি। এরপর তিনি লিখছেন, কিছু এমন ভয়ঙ্কর ঘটনা আছে আমাদের জীবনে ঘটে থাকে যা যে কোনো মানুষকেই আতঙ্কে ফেলতে পারে। তেমনই এক ভয়ঙ্কর ঘটনা শুনেছি আমার এক দুঃসম্পর্কের আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেল ছিলেন আমেরিকান প্রবাসী। দেশে আসার পরে আমাদের বাসায় বেড়াতে আসেন তিনি। তখন পারিবারিক আড্ডার মাঝেই আঙ্কেল ঘটনার প্রসঙ্গ তোলেন। পরবর্তীতে ঘটনাটি শোনানোর জন্য জোর দিলে আঙ্কেল বলা শুরু করেন। চলুন ঘটনায় যাওয়া যাক। আঙ্কেল যেভাবে বলেছেন, প্রায় 15 বছর আগের কাহিনী। তখন আমি নতুন নতুন আমেরিকায় গিয়েছি। সেখানকার একটি রেস্টুরেন্টের ওয়েটার ছিলাম তখন। প্রথমে যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির মালিক হঠাৎ একদিন জানায় যে সে তার বাড়িটি ভেঙে ফেলবে। তখন যেই বাড়িতে আমি সহ আমার 2 জন সঙ্গী থাকতাম তাদেরকে নিয়ে আমেরিকার বোস্টন শহরের একটি নির্জন এলাকার একটি বেশ পুরনো 2 তলা বাড়ি পরবর্তীতে বসবাসের জন্য খুঁজে বের করি। বাড়িটা কিছুটা পুরনো হলেও সুন্দর ছিল এবং তুলনামূলকভাবে ভাড়া কম হওয়ায় 3 জনই রাজি ছিলাম। বাড়িটি যার কাছ থেকে নেই তাকে আমরা পুরো 1 মাসের ভাড়া শোধ করে বাড়িতে উঠি। বাড়িটি ডুপ্লেক্স সিস্টেমের ছিল, কিন্তু আমাদেরকে শুধু নিচের তলায় থাকার অনুমতি দেন। বাড়িটি খুলে দিয়ে যাওয়ার দিন কেয়ারটেকার আমাদের বলে যান মাঝে মধ্যে কিছু আওয়াজ হতে পারে যেগুলো কখনো কান দেবেন না এবং আওয়াজের উৎস খুঁজে তার পেছনে কখনো যাওয়ার চেষ্টা করবেন না। লোকটার কথা শুনে কিছুটা খটকা লাগলো, সন্দেহ হলো। আবার সন্দেহ বাড়ায় বাড়িটার 2য় তলায় যাওয়ায় যে সিঁড়িটা আছে সেটা দেখলাম যে কাঠ দিয়ে এমনভাবে বন্ধ করা যাতে কেউ ওপরে যেতে না পারে। বাড়িতে কি কোনো সমস্যা আছে নাকি? এই কথা কেয়ারটেকারকে জিজ্ঞেস করতে সে থতমত খেয়ে বলে, সমস্যা থাকলে কি আপনাদের কাছে ভাড়া দিতাম। তখন আমি বললাম, তাহলে ওপরে যাওয়ার সিঁড়ি বন্ধ কেন এবং কিসের আওয়াজের কথা বলছেন? কেয়ারটেকার বলল, ওপরের তলায় কিছু মূল্যবান জিনিসপত্র আছে, তাই কারো যাওয়ার অনুমতি নেই এবং আওয়াজ স্বাভাবিকভাবে আসতেই পারে, ওইগুলোতে কান দেবেন না। আমি এখন আসি, এই বলেই কেয়ারটেকার তাড়াহুড়ো করে চলে গেলেন। কিছুটা সন্দেহ থাকায় আমরা সেই সন্দেহ নিয়ে এই বাড়িটিতে থাকতে শুরু করলাম। প্রথম দিন ভালো কাটলো। ঘটনা শুরু হয় 2য় দিন থেকে। রাত 3টা এক বিকট আর্তচিৎকারে ঘুম ভেঙে যায়। হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ায় শরীরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। বোঝার চেষ্টা করলাম কিসের আওয়াজ হতে পারে এটা। বুঝতে পারলাম অতিরিক্ত যন্ত্রণায় কাতর কোনো নারীর আত্মচিৎকার এটা। শব্দের উৎস খুঁজতে যাবার জন্য বের হয়ে উঠলাম এবং রুম থেকে বের হব এমন সময় মনে পড়ল কেয়ারটেকারের কথা। সে কোন রকম আওয়াজে কান দিতে মানা করেছে। অনেক কিছু ভাবার পর ঠিক করলাম সকালে উঠে বিষয়টা নিয়ে খোঁজ করব। পরের দিন সকালে বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও কিছু জানতে পারলাম না। 3য় দিন রাতেও ঠিক একই রকম আওয়াজ শুনলাম, কিন্তু মেয়েলি কণ্ঠটার পর পুরুষ কণ্ঠ বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুনতে পেলাম। কিছুটা ভয় পেলাম, তাই কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার এক সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর খেয়াল করলাম ওপরের তলার যে সিঁড়িটা কাঠের ব্যারিকেড দেওয়া সেটি পুরোপুরি ভাঙা। আমার আরেকজন সঙ্গীকে সাথে নিয়ে জলদি ওপরে উঠলাম। ওপরের ফ্লোরে উঠে দেখলাম রক্তে হ্যাচড়ানোর দাগ, যা একদম একটা রুম থেকে আরেকটা রুমে চলে গেছে। দাগ ফলো করে রুমটাতে ঢুকে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার যেই সঙ্গীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা তাড়াতাড়ি তাকে নিচের তলায় নিয়ে এলাম এবং পুলিশ আর অ্যাম্বুলেন্স খবর দিলাম। আমার সঙ্গীর অবস্থা খুবই খারাপ, আইসিইউতে অ্যাডমিটেড হলো। পুলিশ আমাদের জিজ্ঞাসাবাদ করছে। আমি পুরো ঘটনা খুলে বলি। পুলিশ আমাকে বলেন, আপনারা যে এই বাড়িতে থাকতে এসেছেন এটি তো একটি পরিত্যক্ত বাড়ি। এই বাড়ি ঘিরে অনেক ভয়ঙ্কর ঘটনা রয়েছে। পরে আমি বললাম যে কেয়ারটেকার তো আমাদের তেমন কিছু বলেনি। পুলিশ অফিসার বললেন,
কিসের কেয়ারটেকার? এই বাড়ি দেখাশোনা করার কোনো লোকই তো নেই, এবং এই বাড়ির মালিক 7 বছর আগে মারা গেছেন। আর আপনারা যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে হয়তো কোনো প্রতারণা করে পালিয়ে গেছে আপনাদের সাথে। এসব শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। পরে বাড়িটি পুলিশ সিলগালা করে দিয়ে চলে গেল, এবং আমার সঙ্গী সুস্থ না হওয়া পর্যন্ত এই শহর ছেড়ে কোথাও যেতে না করল আমাদের। প্রায় 1.5 মাস পর আমার সঙ্গী কিছুটা সুস্থ হলেন। পরে পুলিশ তার মুখে পুরো ঘটনা শুনতে এলো। তার সাথে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা সে আমাদের বলতে লাগলো। সেদিন রাতে সেও ওই আর্তনাদ শুনতে পায়, এবং সেই আওয়াজের উৎস খুঁজতে রুম থেকে বের হয় এবং বুঝতে পারে আওয়াজটি ওপরের তলা থেকে আসছে। সে ওপরের তলায় যাওয়ার সিঁড়ির সামনে যেতেই কেউ একজন গোঙানো আওয়াজ করে বলে, উঠে আমাকে একটু জল দাও। সে একটু সামনে এগোতেই তার ভেতরে কোনো এক অজানা শক্তি কাজ করলো, এবং সে সিঁড়ির মাঝের কাঠের ব্যারিকেড ভেঙে ফেললো। আর একটু ওপরে যেতেই সে একটি রুম থেকে গোঙানির আওয়াজ পেল। সেই রুমের সামনে আসতেই বিচ্ছিরি এক গন্ধ তার নাকে ভেসে এলো। আর একটু সামনে এগোতেই সে দেখতে পেল এক মুমূর্ষ নারীকে। একই অবস্থা, তার পুরো শরীর থেকে মাংস পচে গলে পড়ছে, এবং নারীটি তাকে দেখে একটু পানি দিতে বলল। এই দৃশ্য দেখে সে ভয়ে পেছন ফিরে এক দৌড় দেয়। এমন সময় সেই নারী ধপ করে তার সামনে চলে আসে, এবং সে নারীর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কোনো মতে উঠে আবার পালাবার চেষ্টা করে, কিন্তু ভয়ঙ্কর নারীটি এইবার তাকে পুরোপুরি চেপে ধরে। এক প্রকার ধস্তাধস্তি হয় তাদের মাঝে, এবং অবয়বটা তাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে একের পর এক দেয়ালে আঘাত করতে থাকে। ফলে এক সময় শরীর ক্ষতবিক্ষত হয়ে এক পর্যায়ে রক্তাক্ত হয়ে সে জ্ঞান হারায়। পরে খোঁজ নেবার পর আমরা জানতে পারি, বছরখানেক আগে এই বাড়িতে এক দম্পতি থাকতেন। সেই দম্পতির স্বামী তার স্ত্রীকে ফেলে আরেক মেয়েকে বিয়ে করে অন্য শহরে চলে যান, এবং সেই স্ত্রী এই বাড়িতে একদিন গুরুতর অসুস্থ হয়ে যত্নের অভাবে না খেতে পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই বাড়ি থেকে তার পচা লাশ উদ্ধার করা হয়। তারপর থেকেই এই বাড়িটিতে অস্বাভাবিক ঘটনা ঘটে, এবং কেউ থাকার চেষ্টা করলে খুব খারাপ অবস্থায় বের হতে হয়। শুনেছি এই পর্যন্ত 2 জনের মৃত্যুও হয়েছে এই বাড়িতে। তো এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি অনেক দিন পর একটা চমৎকার ঘটনা পড়লাম আসলে, এবং এই ঘটনাটা পড়তে গিয়ে আমি কয়েকবার নিজে শিহরিত হয়েছি। আমি জানি না যে ওই বাড়িটি এখন কেমন আছে, সেই বাড়িতে যারা থাকে তারাই বা কেমন আছে। নিশ্চয়ই তাদেরকে বিরক্ত করতে আর কেউ সেই বাড়িতে যায় না। আপনি একটা বাড়ি ভাড়া নিলেন, ধরুন না সেটা ঢাকা শহর বা ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। সেই বাড়ির আগের কোনো ইতিহাস আপনি জানেন না। হঠাৎ করে একদিন এই পরিস্থিতির সম্মুখীন হলেন। হয়তো দেখলেন এখানে যেমন দোতলায় যাবার সিঁড়ি, ওখানে হয়তো ছাদের সিঁড়িটা বন্ধ করে দেয়া। ছাদে যাওয়ার নিয়ম নেই এটা বলেই হয়তো ক্ষান্ত হলেন। একদিন এরকম একটা পরিস্থিতির কারণে আপনি সেই ছাদে উঠে গেলেন, এবং এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হলো আপনাকে। ঘটনার আসল চমক কিন্তু অন্য জায়গায়। যে কেয়ারটেকার, যে ভদ্রলোক আপনাকে সাবধান করেছিল যে ছাদে যাবেন না বা ওই সিঁড়ি ভেঙে কোথাও যাবেন না, যখন আপনি জানতে পারবেন তারই কোনো অস্তিত্ব নেই, তখন কি হবে? আপনি একটা বাসায় আছেন, নিচে এক দারোয়ানকে দেখেন, তিনি প্রতিদিন আপনার গেট খুলে দেন। রাত করে বাসায় ফেরেন, তিনি দরজা খুলে দেন। একদিন হঠাৎ করে আপনাদের হয়তো অ্যাপার্টমেন্টের সোসাইটির কোনো একটা মিটিংয়ে আপনি জানতে পারলেন এইরকম কোনো দারোয়ানের কোনো অস্তিত্বই এই বাড়িতে নেই, শুধু আপনারই তার সাথে দেখা হয়েছে। কেমন লাগবে একটু বলুন তো? আই এম নট এ স্টোরি টেলার, বাট আমার মনে হয় যে অ্যাজ আ লিসনার এরকম কোনো ঘটনা যেরকম ভাবে আমাকে আতঙ্কিত করে, যারা এটা ফেস করে তাদের আরো লক্ষ কোটি গুণ বেশি আতঙ্কের মধ্যে নিয়ে এসে ফেলে। যদি কোনো ঘটনা থাকে এরকম, জানিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.booth.com@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনার ঘটনায়। চলুন চলে যাই আমাদের পরের স্টোরিতে।
Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি সবসময় ভালো থাকেন বলেই আপনি কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না। আমার নাম রবিউস সানি নুহাস। কিছুদিন আগে একটি ঘটনা পাঠিয়েছিলাম, আপনি সেই ঘটনা পড়ে শুনিয়েছেন বলে আবার ঘটনা পাঠানোর আগ্রহ পেলাম। আজকে আমি আমার ফুপাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনা শুরু করার আগে আমার আপুর নামটা বলে নেই। আমার আপুর নাম ইসরাত জাহান সাফিয়া। এটা আমার আপুর সাথে ঘটা একটি ঘটনা। আপু যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। 2013 সালের কথা। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। 2012 সালের নভেম্বর মাসে আমরা বাসা চেঞ্জ করি। ওই বাসাটা 4 তলা, আমরা দোতলায় উঠি। আমাদের বাসার নিচের তলায় থাকতেন যারা, তাদের খুব অল্প দিনেই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠে। সম্পর্কটা আরো ভালো হওয়ার কারণ হচ্ছে সেই বাসায় আমার সমবয়সী একটি মেয়ে ছিল। ওর নাম নিশি, সেও ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। তাই আমাদের ভাবটা জমে উঠেছিল। আমরা বিকেলে প্রায়ই ছাদে উঠে গল্প করতাম। দেখতে দেখতে আমাদের এক্সাম চলে এলো। তখন আর আগের মতো নিয়মিত ছাদে যাওয়া হতো না। পরীক্ষা শেষ হলো, আমি আর নিশি আবার আগের মতো আড্ডা দেওয়ার জন্য ছাদে চলে যেতাম। একদিন গল্প করতে করতে ভূত নিয়ে আমাদের গল্পের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। ও আমাকে বলল, তুমি জিন বিশ্বাস করো? আমি বললাম, হ্যাঁ করি। কখন তাদের দেখেছ? আমি মাথা নাড়িয়ে না বললাম। এবার আমি হেসে উড়িয়ে দিয়ে বললাম, নিশি তুমি এমন ভাবে জিজ্ঞেস করছো যেন তুমি নিজেই দেখেছ। নিশি বলল, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, আচ্ছা বলো। তখন মাগরিবের আজান দিয়ে দেয়। নিশি বলে, তুমি আমাদের বাসায় 1 ঘন্টা পরে এসো, তোমাকে আমি কিছু বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল আসি। নিশি বলল, না আজই। আমার কেমন যেন লাগলো ব্যাপারটা। অনিচ্ছা থাকা সত্ত্বেও বললাম, আচ্ছা আসবো। ওর বাসায় এই প্রথমবার গেলাম। ও সোজা ওর রুমে আমাকে নিয়ে গেল। ছোট্ট একটা রুম, খুব গুছানো। ও আমাকে বসতে বলল। 5-10 মিনিট কথা বলার পর খেয়াল করলাম যতবারই ও আমাকে কিছু বলতে চাচ্ছে দেখি আন্টি উঁকি দিচ্ছে। আমার যতদূর মনে হলো যে আন্টি নিশিকে কারো সাথে মন খুলে কথা বলতে দেন না, কিংবা আন্টির লুকিয়ে কথা শোনার ইচ্ছে হচ্ছিল। যাই হোক, আমি পাত্তা দিলাম না। কথা বলতে বলতে হঠাৎ আমার খুব পানির পিপাসা পেল। ও পানি আনতে অন্য রুমে গেল। এইবার চোখ পড়ল ওর টেবিলের ওপর। দেখলাম একটা পানি ভর্তি বড় বোতল রাখা আছে। আমি বোতলটার মুখ খুলে পানি খেতে যাব, তখনই ওর মা রুমে এসে বলল, ওটা নিশির পানি পড়া বোতল, ওটা ধরো না। উনি হঠাৎ রুমে চলে আসায় চমকে গিয়ে বোতলটা আমার হাত থেকে পড়ে গেল। নিশি এসে বলল, কিছু হবে না, আমি দেখছি। মনে হলো আন্টি আমার উপর রেগে গেলেন। এইবার দরজা লাগিয়ে নিশি আমার পাশে বসলো। আমি বললাম, এই পানি পড়া কিসের জন্য? ও একটু ভেবে বলল, আমার কথা ছাড়ো, বলবো সব। আচ্ছা, তুমি কি রোজ সকালে দড়িতে লাফ দাও? আমি বললাম, হ্যাঁ মাঝে মাঝে। ও আমার হাতটা শক্ত করে ধরে বলে, আর দড়ি লাফ দিও না প্লিজ। আমি জিজ্ঞেস করলাম, তোমার ঘুমের অসুবিধা হয়? তাহলে আমি বিকেলে দড়িতে লাফ দেব। ও মাথা নাড়িয়ে বলে, তোমাকে আমি মানা করছি, তুমি কোনো দিনও দড়িতে লাফ দিও না। এইবার আমি সত্যি সত্যি মনে মনে রেগে যাচ্ছি, কিন্তু প্রকাশ করছি না। এমন ভাবে বলছে যেন আমার বাসায় দড়িতে লাফ দেওয়ার ব্যাপারটার স্বাধীনতাটুকু পর্যন্ত আমার নেই। আমি দড়িতে লাফ দিলে ওর কি সমস্যা আমি বুঝতে পারছিলাম না। আমি বলি, দেখো কেন নিষেধ করছো যদি কোনো সমস্যা না থাকে? ও আমাকে থামিয়ে দিয়ে বলে, তোমার সমস্যা হবে, কষ্ট হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাফিয়া, আমি তোমার ভালো চাই। এইবার আমি রেগে গিয়ে ওর হাতটা সরিয়ে বললাম, হয় নিষেধ করার কারণটা বলো, আর না হলে আমাকে মানা করো না। আমি বাসায় গেলাম। পেছন থেকে অবশ্য ও কয়েকবার ডেকেছিল, আমি পাত্তা দেইনি। রাতে খুব খারাপ লাগছিল। ওর সাথে ওইভাবে কথা বলাটা ঠিক হয়নি আমার। ভেবেছি কাল ছাদে দেখা হলে সরি বলে দেব, কিন্তু ওকে আর আমি পরের দিন ছাদে পাইনি। তাই সোজা তার বাসায় গেলাম। দেখি বাসায় 7 তলায়
তালা মারা। মার কাছে শুনতে পাই ওরা গ্রামের বাড়ি গিয়েছে। ভাবলাম তাহলে পরে দেখা করে নিব। এদিকে আবার শুরু করলাম দড়িতে লাফ দেয়া। ভাবলাম ওরা বাসায় নাই, ওদের আর সমস্যা হবে না, ইচ্ছে মতো দড়িতে লাফ দিতাম। হঠাৎ খেয়াল করি আমার কোমরে ব্যথা অনুভব করছি, তাও দড়িতে লাফ দিলাম। ভাবলাম একদিন এক্সারসাইজ না করলে আমার শরীর আরো ব্যথা করবে, কিন্তু না, ব্যথা আমার মোটেও কমছে না। এই ব্যথা যেন যন্ত্রণায় পরিণত হচ্ছে। লুকিয়ে লুকিয়ে প্যারাসিটামল খেতে লাগলাম, না, তাও কমছে না। এমন দিন গেল আমি একদিনে 4-5টা প্যারাসিটামল খাচ্ছি, কিন্তু ব্যথা কমছে না। মা ইদানিং খেয়াল করছেন আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আগের মতো ছোটাছুটি করতে পারছি না, কেমন যেন নিস্তেজ ভাব। ব্যথা সহ্য করতে না পেরে মার সামনে একদিন কেঁদেই দেই। মা বলে কাল ডাক্তারের কাছে নিয়ে যাব, ধৈর্য ধরো, রাতটা পার করো কোনো রকম, আমি সকালে উঠে যাব। একই দেখি আমার গায়ে জ্বর, ব্যথার সীমা পরিসীমা যেন বাদ ভেঙে ফেলছে। এত যন্ত্রণা আমার আগে হয়নি। আমি একা শুয়ে থেকে আর উঠে বসতে পারছি না। মাকে ডাকলাম, মা এসে আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন। আমাকে মা বসতে সাহায্য করলেন। বিশ্বাস করেন, এত যন্ত্রণা আমার আগে কখনো হয়নি। মনে হচ্ছিল আমার কোমরের হাড় ভেঙে গিয়েছে, ব্যথায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। টানা 30 মিনিট